হ্যালো গাইস, ইংলিশ গাইড ফর ইউ এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশনের ক্লাস 12 এর সিলেবাসের আরো একটি কবিতা আমি লাইন বাই লাইন ডিটেলসে তোমাদের সামনে উপস্থাপন করব। কবিতাটি হলো জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্ট। কবিতাটির অরিজিনাল নেম অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয়, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের বিভিন্ন ক্লাসের সিলেবাসেও এটি অন্তর্ভুক্ত রয়েছে। আশা করি এই ভিডিওটি দেখার পরে এই কবিতাটির প্রত্যেকটি লাইনের উপরে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে। শুধু তাই নয়, কবিতাটি পড়ার সঙ্গে সঙ্গে তোমরা নতুন অনেক তথ্য সঞ্চিত করবে। কবিতাটি পড়ার আগে আমরা কবি জন কিটসের জীবনী সম্পর্কে সংক্ষেপে ধারণা নিয়ে নেব। কবি জন কিটস ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। জন কিটস 1795 খ্রিস্টাব্দের 31 অক্টোবর লন্ডনের মুরগেটে জন্মগ্রহণ করেন। কিটসের জন্ম কিন্তু কোনো সচ্ছল পরিবারে হয়নি। তো কিটসের সময়ে লন্ডনের ধনী স্কুলগুলোর মধ্যে ছিল ইটন স্কুল এবং হ্যারো স্কুল। তো তার পরিবারের কিন্তু তেমন কোনো সামর্থ্য ছিল না ওই হ্যারো বা ইটন স্কুলে তাকে পড়ানোর জন্য। তাই তিনি ভর্তি হলেন জন ক্লার্কের এনফিল্ড একাডেমিতে। এই এনফিল্ড একাডেমিতে 1803 খ্রিস্টাব্দ থেকে 1810 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পড়াশুনো করেন। তো জন কিটসের শৈশব কিন্তু খুব একটা সুখকর ছিল না। 1804 খ্রিস্টাব্দে মাত্র 8 বছর বয়সে তার পিতা টমাস কিটস তার কাছ থেকে বিদায় নেন, অর্থাৎ মৃত্যুর করে ঢলে পড়েন। মাত্র 14 বছর বয়সে 1810 খ্রিস্টাব্দে তিনি তার মা ফ্রান্সিস জেনিংকে হারিয়ে ফেলেন। জন কিটস কবিতাকে ভীষণভাবে ভালোবাসতেন। তিনি ক্লাসিক্যাল মাইথোলজির বিষয়ে অনেক পড়াশুনো করেন। তিনি বিখ্যাত কবি এডমন্ড স্পেন্সার এবং জন মিল্টনের বিভিন্ন কার্যাবলীও পড়াশুনো করেন। স্কুল ছাড়ার পরে কিটস একজন শল্য চিকিৎসকের কাছে শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন। এই সময় তিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার বিষয়ে নিজের নাম নথিভুক্ত করেন। পরবর্তীকালে কিন্তু তিনি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন না কবিতা লিখবেন। এমন সময় বিখ্যাত কবি লর্ড বায়রন এবং লেহান এই কবিতা লেখার জন্য তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তার প্রকাশিত প্রথম কবিতাটি হল ও সলিটিউড। এটি 1816 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কবিতা সংকলন পোয়েমস। এই কবিতা সংকলনের অন্তর্ভুক্ত কবিতাগুলি হলো, বিখ্যাত কবিতাগুলি হলো ইন্টিমেশন অফ স্পেন্সার, অন ডেথ, টু হোপ, আই স্টুড টিপটো আপন আ লিটল হিল, স্লিভ অ্যান্ড পোয়েট্রি ইত্যাদি। এরপরে 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা এন্ডিমিয়ান। ব্ল্যাকউড ম্যাগাজিনে এন্ডিমিয়ানের তীব্র সমালোচনা করা হয়। 1819 খ্রিস্টাব্দে কিটসের আরো কয়েকটি বিখ্যাত কবিতা প্রকাশিত হয়, যার মধ্যে ছিল ওড টু নাইটিঙ্গেল, ওড অন ক্রিশ্চিয়ান, ওড টু সাইকি, ওড অন মেলাঙ্কলি ইত্যাদি। তো কিটসের পরিবারে যক্ষা রোগে মৃত্যুর একটা ইতিহাস রয়েছে। কিটস নিজেও এই যক্ষা রোগে ভুগতেন। তিনি 1821 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি মাত্র 25 বছর বয়সে রোমে মারা যান। তো কিটসের এই
মৃত্যুর ডেট নিয়ে একটা কনফিউশন রয়েছে। অধিকাংশ স্কলাররা বা বায়োগ্রাফাররা তাদের লেখাতে নথিভুক্ত করেছেন যে কিটস মারা গিয়েছিলেন 1821 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি, যেটি ছিল শুক্রবার, রাত্রি 11টার সময় মারা গিয়েছিলেন। 26শে ফেব্রুয়ারি তাকে কবরস্থ করা হয়েছিল সেমিটেরো অ্যাকাটোলিকো, এই কবরস্থানে তাকে কবরস্থ করা হয়েছিল। তো কিন্তু তার কবরস্থানে যে গ্রেভস্টোনটি রাখা হয়েছে সেখানে যে ডেটটি খোদিত রয়েছে সেটি হলো 24শে ফেব্রুয়ারি। এটি হচ্ছে কিটসের কবরের উপরে রাখা গ্রেভস্টোন, যেখানে কিন্তু খোদিত রয়েছে কিটস মারা গিয়েছিলেন 1821 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি। কিটসের গ্রেভস্টোনে লেখা রয়েছে একটি বিখ্যাত কথা, "Here lies one whose name was written in water." কনটেক্সট অব দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি কোন প্রসঙ্গে লেখা হয়েছিল। তো কবিতাটি লেখার পিছনে একটা মজার ঘটনা রয়েছে। এই ঘটনাটি পাঠকদের সামনে উল্লেখ করেন জন কিটসের একজন বন্ধু চার্লস কোডেন ক্লার্ক। এই চার্লস কোডেন ক্লার্ক ছিলেন জন কিটসের শিক্ষক জন ক্লার্কের পুত্র। তো চার্লস কোডেন কি লিখেছিলেন তার লেখাতে? দিনটা ছিল 30শে ডিসেম্বর 1816 খ্রিস্টাব্দ। ওই দিন সন্ধ্যেবেলা জন কিটস এবং চার্লস কোডেন উপস্থিত ছিলেন কবি লেহান্টের হামস্টির হাতের কটেজে। তো যখন তিনজনে মিলে কথা বলছেন, হঠাৎ করে ফায়ারপ্লেসের কাছে একটি ছোট্ট গ্রাসহপারকে দেখতে পান লেহান্ট এবং জন কিটস। সঙ্গে সঙ্গে লেহান্ট জন কিটসকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তারা দুজনে মিলে একটি কবিতা লিখবেন, অর্থাৎ সনেট লিখবেন অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তাদের হাতে সময় মাত্র 15 মিনিটস, 15 মিনিট। তো কোডেন ক্লার্ক বলছেন, যখন এই চ্যালেঞ্জের কথাটা হচ্ছে তখন তিনি বসেছিলেন সোফাতে একটা প্রান্তে একটা বই নিয়ে। তো তাকে কিন্তু এই বিষয়টি দেখভাল করার জন্য বলা হয়নি। তাহলে এই টাইমটা কি হবে? টাইমটা দেখার জন্য কি কোনো স্টপ ওয়াচ ছিল? না, কোনো স্টপ ওয়াচ ছিল না। এই টাইমটি দেখা হবে 4 ঘন্টার মধ্য দিয়ে। যাই হোক, নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু জন কিটস লিখে ফেলেন অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, এর উপরে কবিতাটি অর্থাৎ সনেটটি, এবং লেহান্টও লিখে ফেলেন। কবিতাটি লেখা শেষ হওয়ার পরে লেহান্ট কবিতাটি পড়ার পরে প্রথম লাইনটা দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন, তিনি বলে উঠলেন, "Such a prosperous opening!" অর্থাৎ কি সুন্দর সূচনা, কি সমৃদ্ধ সূচনা। এরপরে তিনি পড়তে পড়তে যান কিটসের কবিতার 10 এবং 11 নম্বর লাইনে। সেই লাইন দুটি দেখেও লেহান্ট মন্তব্য করে ওঠেন, "That's perfect! ব্রাভো কিটস!" কিটসও কিন্তু লেহান্টের কবিতাটি ভূয়সী প্রশংসা করেন। এরপরে জন কিটস এবং চার্লস কোডেন ক্লার্ক দুজনে তারা হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো রাস্তায় যেতে যেতে যখন চার্লস কোডেন কিটসের প্রচন্ড প্রশংসা করছে, প্রশংসার পঞ্চমুখ, তখন কিন্তু কিটস তার কথার প্রতিবাদ করেন। জন কিটসের কাছে কিন্তু লেহান্টের ট্রিটমেন্ট অফ সাবজেক্ট অনেক বেশি পছন্দের ছিল তার নিজের থেকে। এরপরে তাদের সঙ্গে পথে ডগবেরি নামে তাদের এক প্রতিবেশী যোগ দেয়। তো প্রতিবেশী এই কথাগুলো শোনার পরে তিনি মন্তব্য করে উঠলেন, "For God, they are both in a tale!" ওরা তো দুজনে একই গল্পের অংশ। অর্থাৎ লেহান্ট এবং জন কিটস কেউ একে অপরের থেকে আলাদা নয়, দুজনেই কিন্তু সমান প্রতিভার অধিকারী। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগেই কিন্তু জন কিটসের জীবনীতে আমরা পড়েছিলাম যে কবি লেহান্ট এবং লর্ড বায়রন জন কিটসকে কাব্য লেখার বিষয়ে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন। যাই হোক,
কিটসের এই কবিতাটি লেখার পিছনে এই ছিল একটি মজার ঘটনা। কিটসের কবিতাটি ছিল এরকম: The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from haze to haze about the new moon mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delight, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never on a lone winter evening, when the frost has wrought a silence from the stove. There thrills the cricket song in warmth increasing ever, and seems to warn in drowsiness half lost the grasshoppers among some grassy hills. জন কিটসের লেখা এই কবিতাটি হচ্ছে একটি সনেট। তো সনেট কি সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি সনেট, শ্যাল আই কম্পেয়ার দি বিষয়ে যে ভিডিওটি আমি বানিয়েছি, অলরেডি আপলোড করেছি, সেখানে কিন্তু সনেট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে আমি অতি সংক্ষেপে সনেটটি বলে দিচ্ছি। সনেট কথাটি এসেছে ইতালিয়ান শব্দ সনেটো থেকে, যার অর্থ হলো ছোট গান। তো এই সনেটের প্রবর্তন করেছিলেন পেত্রাক, ইতালিয়ান পোয়েট পেত্রাক। তো সনেট হচ্ছে 14 লাইনের একটা ছোট কবিতা। জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতাটিও 14 লাইনের একটি কবিতা, সুতরাং এটি সনেট। এই সনেটটি কিন্তু পেত্রার্কান স্টাইলেই লেখা হয়েছে। পেত্রার্কান স্টাইলটা কি? The sonnet is divided into 2 parts. The first 8 line is called octave and the last 6 line is called sestet. The octave is again subdivided into 2 parts. Each 4 line is called quatrain. প্রত্যেক 4 লাইনকে আবার কোয়াট্রেন বলা হচ্ছে। সেস্টেড আবার দুটো ভাগে বিভক্ত, প্রত্যেক 3 লাইনকে বলা হচ্ছে টারসেট। তো এবার আমরা চলে যাচ্ছি এই কবিতার ক্ষেত্রে রাইম স্কিমটা কি। রাইম কি? রাইম হলো চরণের মিল। চরণ মানে শেষ, অর্থাৎ কবিতার শেষে যে সিলেবেল রয়েছে, সেই সিলেবেলের যে মিল রয়েছে, সেটির মাধ্যমে কিন্তু রাইম স্কিমটা তৈরি করা হয়ে থাকে। যাই হোক, এই রাইমটা কিভাবে হয় তা পুঙ্খানুপুঙ্খভাবে ওই ভিডিওতেও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, এখানে সংক্ষেপে বলছি। প্রথম লাইনে ডেড সান মিল নেই, তাই আলাদা কালার। রানের সঙ্গে সানের মিল রয়েছে, ডেডের সঙ্গে মিড, আবার হচ্ছে লিডের সঙ্গে মিড, আর ডানের সঙ্গে সানের মিল রয়েছে, ফান মিল রয়েছে উইডের সঙ্গে লিড। আবার পরের আবার সেস্টেড পার্টও আমরা দেখতে পাচ্ছি, নেভারে নেই আর এর সঙ্গে ওদের কোনো মিল নেই, আবার ফ্রস্ট তার সঙ্গে কোনো মিল নেই, আবার হচ্ছে এদিকে দেখছি থ্রিলস, এটাও কিন্তু কোনো মিল নেই। আবার এদিকে দেখছি হচ্ছে এভার, এর সঙ্গে মিল রয়েছে নেভার, আবার লস্ট এর সঙ্গে ফ্রস্ট, আর হিলের সঙ্গে থ্রিলের মিল রয়েছে। এইভাবে রাইম স্কিমটা তাহলে এই সনেটের ক্ষেত্রে কি, এ প্রথমে হচ্ছে বি, এ বি, বি এ, এইভাবে রয়েছে প্রথম কোয়াট্রেনে। আবার সেকেন্ড কোয়াট্রেনেও কিন্তু এ বি বি এ, অর্থাৎ অক্টেভ পার্টে এটি রয়েছে। সেস্টেড পার্টে দেখতে পাচ্ছি সি ডি ই, আবার পরেরটাও কিন্তু টারসেটে, পরের টারসেটেও কিন্তু সি ডি ই। এই হচ্ছে রাইম স্কিম। এবার আমরা কবিতার লাইন বাই লাইন ডিটেলস আলোচনাতে চলে যাব। কবিতার শুরুতেই কবি একটি অ্যাসারশন দিয়ে কবিতাটি শুরু করেছেন। কি সেই অ্যাসারশন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কাব্য কখনো স্তব্ধ হয়ে যায় না। অর্থাৎ তো কবি একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এরপরে তিনি একে একে তার সিদ্ধান্তটাকে সত্য প্রমাণ করবেন। পোয়েট্রি মিন্স পোয়েম। এই পোয়েম কথাটি এসছে গ্রিক শব্দ পোইম থেকে, যার অর্থ হচ্ছে টু ক্রিয়েট, অর্থাৎ সৃষ্টি করা, অর্থাৎ সৃজন। খুব মজার বিষয়, তোমরা স্ক্রিনে একটি সৃজন কথা দেখতে পাচ্ছ। তো এটি কিন্তু আমি ওই
পোয়েম শব্দটার মিনিং বোঝানোর জন্য এখানে দেওয়া নেই। সৃজন হচ্ছে একটি এনজিও সংস্থা। এই করোনার আবহে সৃজনের দয়াপরবশ কর্মকাণ্ডের সুর চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই সাথে সাথে এই সৃজন সংস্থাই কিন্তু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে ছাত্রছাত্রীদের জন্য সুন্দর করে ভিডিও বানানোর জন্য। তো আমি কৃতজ্ঞ সৃজন সংস্থার কাছে এইভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। যাই হোক, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কাব্য কখনো স্তব্ধ হয়ে যায় না। ডেড মিনস আনহার্ড অর সাসপেন্ডেড, কখনো স্তব্ধ হয়ে যায় না। তো কবি যখন এই কবিতাটি লিখছেন তখন কিন্তু প্রায় কাব্য রচনা নিয়ে তিনি মত্ত ছিলেন। তিনি তার এক বন্ধু রোনাল্ডকে 1817 খ্রিস্টাব্দের 18 এপ্রিল একটি চিঠি লিখছেন। চিঠিতে তিনি বলছেন, I find that I cannot exist without poetry, without eternal poetry. Half the day will not do the whole of it. অর্থাৎ তিনি তাকে বলতে চাইছেন যে আমি কাব্য ছাড়া বাঁচতেই পারবো না, চিরন্তন কাব্য ছাড়া। এর জন্য অর্ধেক দিন হলে হবে না, পুরো দিনটাই চাই। Here the poetry indicates the various sounds of the nature. These sounds are created by the call of the birds, beasts or insects. এই শব্দগুলো পাখি, পশু বা পতঙ্গদের ডাকের দ্বারা তৈরি হয়। This is actually the language of the nature. এটাই হচ্ছে প্রকৃতির ভাষা। With the help of this language, এই ভাষার মাধ্যমে the nature communicates with us. প্রকৃতি আমাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। কিন্তু কবি কিন্তু এখানে এই পোয়েট্রির মাধ্যমে তিনি বলতে চাইছেন ইট ইজ মিউজিক বা সুর। তো এই সময় কবিতাটি যখন তিনি লেখেন তিনি যেন প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে একটা সুর খুঁজে পেতেন। প্রকৃতির তথাকথিত গায়ক পাখি যাদেরকে আমরা চিনি, কোকিল বা বুলবুল পাখি, তাদের গান যখন আমরা শুনতে পাই না আমাদের হয়তো মনে হয় এই বুঝি পৃথিবীর গান স্তব্ধ হয়ে গেল। কিন্তু না, কবি বলছেন আমরা সম্পূর্ণ ভুল। পৃথিবীর গান কখনো স্তব্ধ হতে পারে না, এটা সবসময় কন্টিনিউ হতে থাকে। তো তিনি যেহেতু পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে সুর খুঁজে পান, আমরা যার মধ্যে খুঁজে পাই না, সেই সুরটার কথাই তিনি উল্লেখ করে আমাদেরকে চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দেবেন যে সত্যি সত্যি আমরা যাদেরকে প্রকৃতির সুরের স্রষ্টা বলে মনে করি তারা ছাড়াও কিন্তু আরো অনেকে আছে যারা কিন্তু এই প্রকৃতির সুরের স্রষ্টা, যাদেরকে আমরা নগণ্য ভাবি বা আমরা কখনো বোঝার বা শোনার চেষ্টা করি না। When all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা সূর্যের দাবদাহে একেবারে ক্লান্ত হয়ে যায়। Faint means tired বা weak with the hot of the sun. That is the scorching sun. সূর্যের প্রখর তাপে যখন তথাকথিত গায়ক পাখিরা, আমাদের পরিচিত গায়ক পাখিরা ক্লান্ত হয়ে যায়, and hide in cooling trees, that is that they take shelter under the cool shade of the trees. তারা গাছের শীতল ছায়ায় নিজেদেরকে লুকিয়ে রাখে বিশ্রাম নেওয়ার জন্য। A voice will run, তখন একটা কণ্ঠ ভেসে বেড়ায়, এদিক থেকে ওদিক একটা কণ্ঠ ছুটে বেড়ায়, যে কণ্ঠটাকে আমরা কিন্তু বুঝতে পারিনি, কবি কিন্তু ভালোভাবে অনুভব করেছেন।
তো এই যে ফেন্ট কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফেন্ট কথাটার মানে হচ্ছে টায়ার্ড বা ক্লান্ত। তো এখানে পাখিদের ক্লান্ত হওয়ার সাথে জন কিটস নিজের ক্লান্তির কথাটা তুলে ধরেছেন। He was at that time too much fainted, felt tiredness due to 3 reasons. 3টে কারণে তিনি নিজের ক্লান্তি অনুভব করেছিলেন। বোধহয় এই পাখিদের ক্লান্তির মধ্য দিয়ে তিনি তার নিজের ক্লান্তিটাকেও তুলে ধরতে চাইছেন। কেন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন বা দুর্বল হয়ে পড়েছিলেন? প্রথমত তার নিজের এবং ভাই এবং মায়ের যক্ষা রোগ হয়েছিল। দ্বিতীয়ত তার প্রেমিকা ফ্যানি ব্রাউন তাকে তখন ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সাথে সাথে ওই সময় আমরা আগেই বলেছিলাম তার জীবনী পড়ার সময় তার লেখার তীব্র সমালোচনা করত সমালোচকরা। এই সমস্ত জিনিসগুলোই তাকে ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছিল। আ ভয়েস উইল রান, একটা কণ্ঠ ভেসে বেড়ায়। তো এখানে ভালো করে খুব সুন্দরভাবে লক্ষ্য করো কবি কতটা সুন্দরভাবে অবজার্ভ করেছেন। তো কবির সেন্সটা খুব তীক্ষ্ণ ছিল। সো জন কিটস ওয়াজ ফেমাস ফর হিজ সেন্সুয়াসনেস, তার অনুভূতি প্রবণতার জন্য ভীষণভাবে তিনি বিখ্যাত ছিলেন। তিনি তার প্রায় সমস্ত কবিতাতে আমাদের এই যে 5টা সেন্স রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, প্রায় প্রতিটাকে তিনি তার কবিতাতে উপস্থাপন করার চেষ্টা করতেন। এখানেও তিনি তার সেই সেন্সটাকে কাজে লাগিয়েছেন। কি? যখন তথাকথিত গায়ক পাখিদের গান আর শোনা যাচ্ছে না তাদের ক্লান্তির কারণে, বিশ্রামের কারণে, তখন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে। আবার সাথে সাথে কবি বলছেন একটা কণ্ঠ শোনা যায়। তাহলে এখানে দুটো জিনিস, that is the silence and the sound simultaneously is presented by the poet. কবির এই দুটো জিনিসকে, অর্থাৎ একাধারে নিস্তব্ধতা, অন্যদিকে শব্দ, এই দুটো জিনিসকে যুগপৎ ভাবে উপস্থাপন করেছেন। A voice will run from haze to haze about the new mown mead. From haze to haze, haze means thicket of bushes, ঘন জঙ্গল, ঝোপঝাড়। মাঠে ঘাটে আমরা দেখতে পাই বিভিন্ন ঝোপঝাড়। সেই ঝোপঝাড়টা কোথায়? About the new mown mead. New mown means recently harvested বা recently cut. Mead means meadow বা field of corn. সাম্প্রতিক কালে যে শস্য ক্ষেতটা কাটা হয়েছে, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো পরিষ্কারভাবে এখানে শস্য কাটা হচ্ছে। এরকম মাঠে যখন সদ্য শস্য কাটা হয়ে গেল তখন মাঠের আল বরাবর ছোট ছোট অনেক ঝোপ দেখতে পাওয়া যায়। সেই আল বরাবর ঝোপের এদিক থেকে ওদিকে একটা কণ্ঠ ছুটে বেড়ায়। সেটি কার কণ্ঠ? দ্যাট ইজ দ্য গ্রাসহপার। সেটি হচ্ছে ঘাস ফড়িংয়ের কণ্ঠ। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন তথাকথিত আমাদের পরিচিত গায়ক পাখিরা তাদের গান স্তব্ধ করে দেয়, আমাদের কাছে মনে হয় বোধহয় পৃথিবীর গান স্তব্ধ হয়ে গিয়েছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন কিন্তু একটা কণ্ঠ শোনা যায়, সেটি হচ্ছে ঘাস ফড়িংয়ের ডাক। আমরা কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব দিয়ে কখনো অনুভব করিনি, কিন্তু আমরা শুনেছি। যাই হোক, আমি একটু সেই কণ্ঠটি শোনাবো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা সত্যি সেই নিস্তব্ধতায় ওই কণ্ঠটি শুনতে পাই কিনা। হ্যাঁ, এই কণ্ঠটি কিন্তু আমরা ওই নিস্তব্ধ পরিবেশে শুনতে পাই, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেইনি। কবি কিন্তু খুব তীক্ষ্ণ অনুভূতি দিয়ে সেটি অনুভব করেছেন এবং তার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন যে না, আমরা যাদের গান স্তব্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মনে করি যে প্রকৃতির সুর বা গান বা কাব্য যাকে বলছি স্তব্ধ হয়ে যায়, সত্যি কিন্তু তা হয় না। He takes the lead. Lead means lead singer.
He takes the lead in summer luxury. গ্রীষ্মের বিলাসিতায় সে লিড সিঙ্গারের কাজ করে, অর্থাৎ পথপ্রদর্শক হিসাবে কাজ করে। তথাকথিত গায়ক পাখিরা যখন বিশ্রামে অবতীর্ণ হয় তখন এই গ্রাস হপারই কিন্তু লিড সিঙ্গারের কাজ করে, অর্থাৎ যেন মনে হচ্ছে প্রকৃতির মধ্যে সবসময় একটা কোরাস গান হতে থাকছে, সেই কোরাস গানের লিড সিঙ্গার হিসাবে কাজ করছে গ্রাস হপার। হি হ্যাজ নেভার ডান, এই অংশটার সঙ্গে আমি পরের লাইনের একটু অংশ নিয়ে নিয়েছি যাতে করে অর্থটা বুঝতে সুবিধে হয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডান উইথ কথাটার মানে হচ্ছে টায়ার্ড, এক্সস্টেড। সে কখনো ক্লান্ত হয়ে যায় না। Here the poet wants to say that the grasshopper is never tired of his merrymaking. সে যে গানটা করছে সে আনন্দেই গান করে যাচ্ছে, আনন্দে মাতোহারা। That is, the grasshopper with the help of its song expresses its ecstasy. এর উচ্ছ্বাসটা প্রকাশ করে, তীব্র আনন্দের প্রকাশ হচ্ছে গ্রাসহপারের এই সং। কবি বলছেন the grasshopper gives incessant joy to all the inhabitants on the earth through his song. গ্রাসহপার তার গানের মধ্য দিয়ে এই পৃথিবীর সমস্ত অধিবাসীদেরকে আনন্দে মাতোহারা করে তোলেন তার নিজের আনন্দ দিয়ে। This is the source of his energy, that is his ecstasy, his delight is the source of his energy. এই আনন্দই হচ্ছে তার এই গানটা চালিয়ে যাওয়ার রসদ। Thus he has never tired of spreading his joy with his delights. For when tired out with fun, delight means pleasure, fun means delight. অর্থাৎ গ্রাসহপার কিন্তু ক্লান্ত হয় না তা নয়, সেও ক্লান্ত হয়। তবে তথাকথিত এই গায়ক পাখিদের মতো গ্রীষ্মের প্রখর তাপে কিন্তু সে ক্লান্ত হয় না, বা সে গান করতে করতে ক্লান্ত বোধ করে না। তাহলে কিভাবে সে ক্লান্ত হয় না, যখন সে আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন গ্রাসহপার কি করে, হি রেস্ট অ্যাট ইজ বেনিথ সাম প্লিজেন্ট উইড। কোনো না কোনো মনোরম আগাছার নিচে সে একটু বিশ্রাম নেয় বা জিরিয়ে নেয়। তো কবি বলছেন এমনকি ঘাস ফড়িংও, ইভেন দ্য গ্রাসহপার ফিলস টায়ার্ড অ্যান্ড অলসো টেক শেল্টার আন্ডার আ উইড। কোনো না কোনো আগাছার তলায় সে আশ্রয় নেয়। বাট দ্য সং কন্টিনিউস, কিন্তু তার গানটা কিন্তু চলতে থাকে, গান কিন্তু স্তব্ধ হয় না। এই যে আনন্দের জন্য গান করছে, গান স্তব্ধ হয় না, সে আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়। এই প্রসঙ্গে আমরা একটু একটা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে এই গ্রাসহপারের অবস্থাটা তুলনা করতে পারি। কিরকম, আমরা যখন প্রচন্ড আনন্দ করি, অর্থাৎ কোনো বার্থডে পার্টি বা হয়তো ওয়েডিং পার্টিতে আমরা যখন অ্যাটেন্ড করি তখন খুব আনন্দের একটা মিউজিক বাজছে, আমরা খুব ডান্স করি, ডান্স করে এই ডান্স করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। তো আনন্দ করতে করতে অর্থাৎ হাসতে হাসতেও আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। তো ঠিক তেমনি ভাবে গ্রাসহপার যখন আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন সে কোনো না কোনো মনোরম আগাছার তলা আশ্রয় নেয়। তো কিটস বলছেন তিনিও কিন্তু জীবনে ক্লান্ত বোধ করেছেন, তা সত্ত্বেও কিন্তু তার কবিতা বা তার কাব্য ক্রমশ বয়ে চলেছে। হিজ পোয়েট্রি নেভার স্টপস, হিজ পোয়েট্রি ফ্লোজ ফ্রিলি, একেবারে নিরলস ভাবে বয়ে চলেছে। বিনিথ মিন্স আন্ডার, অ্যাট ইজ মিন্স কমফর্টেবলি। এখানেই কিন্তু কবিতার অক্টেভ পার্টটি শেষ হলো। এবার আমরা চলে যাব সেস্টেট পার্টে। কবি কিন্তু সেস্টেট পার্টটাও কিন্তু সেই একই অ্যাসারশন দিয়ে অর্থাৎ তার সিদ্ধান্ত দিয়ে শুরু করেছেন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কবিতা বা পৃথিবীর কাব্য কখনো শেষ হবে না। তো তিনি তো গ্রীষ্মের সময় এটা দেখিয়েছেন, তো এখানেও অন্য একটি ঋতুকে তুলে ধরেছেন যেটি হচ্ছে কি শীতকাল।
এই শীতকালেও তিনি দেখিয়েছেন যে হয়তো আমাদের মনে হতে পারে পৃথিবীর গান স্তব্ধ হয়ে গেছে, কিন্তু তিনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে না, পৃথিবীর গান স্তব্ধ হয়নি, এটি কন্টিনিউয়াসলি চলছে। এই যে অক্টেভ এবং সেস্টিভ, এদের মাঝে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। সেই ব্যবধানটা কিন্তু প্রকৃতির একটা সাময়িক বিরতি প্রকাশ করছে, অর্থাৎ প্রকৃতির শিল্পীরা যেন একটা সাময়িক বিরতি নিচ্ছে, যেমন করে এমনি আমাদের সঙ্গীত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করতে করতে কিছুটা বিরতি নেয়, এবং ঠিক তেমনি ভাবে কেন বিরতি নেয় না, তারা পরবর্তী সেশনটা স্টার্ট করার জন্য একটু অপেক্ষা করছেন। ঠিক একই রকম ভাবে কাব্য রচনা বা কাব্যের প্রবাহ চলতে থাকে, সাময়িক বিরতি হয়, আবার চলতে থাকে। কবি কিভাবে প্রমাণ করছেন শীতের ঋতুতেও পৃথিবীর গান বা পৃথিবীর কাব্য স্তব্ধ হয়ে যায়নি, সেটা আমরা দেখব। On a lone winter evening, এক নির্জন শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silence, যখন তুষার একটা নিস্তব্ধতার সৃষ্টি করে। তো তুষার কিভাবে নিস্তব্ধতার সৃষ্টি করে? The snow, that is the frost, covers all the nature. As a result, almost all creatures go back to their home for shelter. তার ফলে প্রায় সমস্ত প্রাণীরা আশ্রয়ের জন্য তাদের বাড়ি ফিরে যায়। Naturally, all sounds of the nature are suspended. প্রকৃতির সমস্ত শব্দগুলো স্তব্ধ হয়ে যায়, and only silence remains. কেবলমাত্র নিস্তব্ধতা বিরাজ করে। তো তখনও একই রকম ভাবে আমাদের মনে হয় যে এই তো প্রকৃতির গান স্তব্ধ হয়ে গেল। কবি বলছেন না, স্তব্ধ হয়নি। তাহলে কে তখন গান চালিয়ে যাচ্ছে, বা কার গান তখন শোনা যায়? From the stove there shrills. Shrills means make a sharp sound. স্টোভ মানে হচ্ছে উনুন বা অগ্নিকুণ্ডলী। এই অগ্নিকুণ্ডলীর কাছ থেকে একটা তীক্ষ্ণ সুর শোনা যায়। কার সেই সুর? দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক। এই যে ঝিঝি পোকা কি করে না, অগ্নিকুণ্ডলীর কাছে ঝিঝি পোকা ডাকতে থাকে, অর্থাৎ কবি বলছেন ঝিঝি পোকার গান তখন শুনতে পাওয়া যায়। এই ঝিঝি পোকা হচ্ছে একটা প্রকৃতির সদস্য, তো সে কিন্তু তখন কিন্তু এই শীতের তীব্রতায় কিন্তু তার গানটাকে থামিয়ে দেয়নি, সে তার গানটা চালিয়ে যাচ্ছে। তো আমরা একটি ঝিঝি পোকার ডাকটাও শুনে নেব। তো এটি হচ্ছে ঝিঝি পোকার ডাক। এই ঝিঝি পোকার ডাকটাও কিন্তু আমরা যদি ভালো করে রিমেম্বার করি, তাহলে দেখতে পাবো যে যখন শীতকালে চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন কিন্তু এই সুরটি আমরা বেশ পরিষ্কার ভাবে শুনতে পাই। তো কবি এই ঝিঝি পোকার ডাকটি শুনেই মনে করছেন যে শীতের সময়ও যখন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন কিন্তু ঝিঝি পোকা প্রকৃতির কাব্যটাকে চালিয়ে যায়, অর্থাৎ প্রকৃতির গানটাকে চালিয়ে যেতে থাকে। প্রকৃতির গান কিন্তু কখনো স্তব্ধ হয় না। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থায়, অর্থাৎ উষ্ণতা যত বাড়তে থাকে, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা যত উষ্ণতা পেতে থাকে, তত এর সুরের তীক্ষ্ণতা বাড়তে থাকে। And seems to one in drowsiness half lost. Drowsiness মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, half lost অর্থাৎ অর্ধ চেতন অবস্থা। The poet is in a state between reality and reverie. কবি যেন বাস্তবতা এবং স্বপ্নের মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। তো এরকম একটা অবস্থাও কিন্তু তার অন্য একটি কবিতাতে তিনি প্রকাশ করেছিলেন। কি কবিতা? ওড টু আ নাইটিঙ্গেল। তো নাইটিঙ্গেল অর্থাৎ বুলবুল পাখির গান শুনে কবি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি বাস্তব জগৎ ছেড়ে
তিনি যেন কল্পনার জগতে বিরাজ করেছিলেন। তো এইরকম একটা মাঝামাঝি অবস্থায় তখনও তার একটা এরকম মানসিক অবস্থা তৈরি হয়েছিল, যেন মনে হচ্ছে তিনি সবকিছু হারিয়ে ফেলেছেন, অর্ধচেতন অবস্থা। সেখানে তিনি বলে মনে করেছিলেন, ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি জেগে আছি না ঘুমিয়ে রয়েছি। তো এখানে কবি কিন্তু সেই সেম অবস্থাটার কথা বলছেন, যে অবস্থায় শীতের রাতে এরকম যদি অবস্থা কোনো একজন ব্যক্তির হয়ে থাকে, যিনি কিনা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধচেতন অবস্থায় শুয়ে রয়েছেন, তার কাছে মনে হতে পারে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। এই ঝিঝি পোকার ডাক শুনে তার মনে হতে পারে যে কোনো ঘাসে ভরা পাহাড় থেকে যেন ঘাস ফড়িং ডাকছে, অর্থাৎ ওই ঝিঝি পোকার ডাকটাই তার কাছে মনে হতে পারে গ্রাস হপারের সং। তো দুটো ডাক আমরা কম্পেয়ারলি শুনে নেব, তাহলে বুঝতে পারবে তোমরা যে মনে হচ্ছে যেন দুটো ডাকই একই রকম মনে হবে যদি কোনো একজন ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থেকে থাকে। The poet here wants to mean that if the cricket is for winter, যদি ঝিঝি পোকা শীতের প্রতীক হয়ে থাকে, the grasshopper symbolizes summer, ঘাসফড়িং কিন্তু গ্রীষ্মের প্রতীক হিসাবে কাজ করছে। তিনি বলছেন তার কাব্য একই রকম ভাবে সৃষ্টি হতেই থাকবে, কাব্যের সৃষ্টি স্তব্ধ হবে না। এক্ষেত্রে কবি আরো একটা জিনিসও বোঝাতে চাইছেন যে all music of the nature is same, প্রকৃতির সমস্ত সুরই কিন্তু একই, whether it comes from the grasshopper or the cricket, সে ঘাস ফড়িং এর কাছ থেকে আসা সুর হোক বা ঝিঝি পোকার কাছ থেকে আসা সুর। The singers may be different, গায়করা আলাদা হতে পারে, but the tunes, but the melody created by them, তারা যে সুর সৃষ্টি করে, are all expressions of love and happiness, তা কিন্তু সবই ভালোবাসা এবং সুখের বহিঃপ্রকাশ। এই সনেটটিতে ক্রিস তার সেন্সুয়াস স্কিলের দ্বারা পাঠকদের উপলব্ধি করতে সাহায্য করেছেন যে কঠোরতম প্রতিকূল আবহাওয়াতেও প্রকৃতির মৃদু সুর তরঙ্গ কখনো থেমে যায় না, যা সবার অগোচরে ক্রমশ বয়ে চলে যেতেই থাকে। ক্রিটিক্সরা এই সনেটটির নানা রকম ব্যাখ্যা করেছেন। কেউ কেউ মনে করেন যে গ্রীষ্মের পাখিরা ফেমাস কবিদেরকে নির্দেশ করে এবং ঘাসফড়িং বা ঝিঝি পোকা অখ্যাত কবিদেরকে নির্দেশ করে। অবশ্য অন্য ক্রিটিকরা মনে করেন যে প্রকৃতির দুটি চরম প্রতিকূল ঋতু ব্যক্তি জীবনের দুঃখ যন্ত্রণা এবং প্রতিকূলতার প্রতীক। সনেটটি বহু রকম ভাবে ব্যাখ্যা থাকলেও কিটস তার এই সনেটে সর্বপ্রতি দীপ্ত কণ্ঠে এটাই প্রকাশ করেছেন যে প্রকৃতি তার সুরের মাধ্যমে আমাদের হৃদয়ে সর্বদা আশার সঞ্চার করে থাকে। সো গাইজ, আশা করি এই কবিতাটি প্রত্যেকটি লাইন সম্পর্কে তোমরা যথাযথ ব্যাখ্যা পেলে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারবে। সুতরাং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনটি টিপে দেবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবথেকে আগে পেতে পারো।